আমেরিকা নয়, ভারতীয় গুপ্ত সংস্থা রয়ের নির্দেশে নেপালের রিজিম চেঞ্জ করা হয়েছে, এমনটাই দাবি করেছে নেপালের পূর্ব প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইন্টারেস্টিংলি ওনার এই বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও মারাত্মক ভাইরাল হচ্ছে, যেখানে ভারতের একজন খুবই পপুলার র এজেন্ট অলরেডি এর ভবিষ্যৎবাণী করেছিলেন যে নেপালের সরকার উৎখাত করার সমস্ত প্ল্যান রেডি হয়ে গেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন নেপালে কেপি শর্মা ওলির সরকার ভেঙে গেছে। তবে বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে নেপালের ভেতর ভারতের কিছু অ্যাক্টিভিটি, যেখানে গত কিছু মাস ধরে নেপালের যে রাজা তাকে ফেরত আনার জন্য একটা পুরো প্রদর্শনকে অর্গানাইজ করা হয়েছে। আর সবচেয়ে অবাক করার মতন বিষয়, নেপালের এই রাজ পরিবার ভারতের কিন্তু কট্টর সমর্থক, পার্টিকুলারলি উত্তরপ্রদেশে গোরখপুর মঠ, যা যোগী আদিত্যনাথের গড় বলতে পারে, তার সাথে নেপালের রাজ পরিবারের ব্যাপক যোগাযোগ ছিল। এমনকি শেষ কিছু মাসে একাধিক ছবিও সামনে এসেছে যেখানে নেপালের রাজা বহুবার উত্তরপ্রদেশে আসে এবং ওখানে যোগী আদিত্যনাথের সাথে দেখা করেন, বন্ধ দরজায় একাধিক মিটিংও হয়। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের পুরনো ফলোয়ার তারা তো জানবেন, এর ওপর আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যে যোগী আদিত্যনাথের সাথে নেপালের রাজপরিবারের কী সম্পর্ক এবং কীভাবে নেপালে চীন সমর্থিত কমিউনিস্টদের বিরুদ্ধে পুনরায় সনাতনের প্রতিষ্ঠার জন্য উনি ওখানকার হিন্দু সংগঠনগুলোকে সাপোর্ট দিয়েছেন। এবং এরপর তো আমরা সকলেই দেখেছি যোগী আদিত্যনাথের বড় বড় পোস্টার বানিয়ে নেপালের ভেতর প্রদর্শন হয়, যা মারাত্মক হইচই ফেলে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই এই সব কিছু দেখে একটা প্রশ্ন তো জাগবে যে নেপালের রিজিম চেঞ্জের আসল মাস্টারমাইন্ড কি কোনোভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র? আর যদি র এর পেছনে থাকে তাহলে সিআইএ ওখানে কী করছিল? নাকি ভারত আর আমেরিকা মিলিতভাবে এটাকে এক্সিকিউট করেছে? সবটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো গত 10 তারিখে নেপালের প্রদর্শন মারাত্মক রূপ নিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে, কিন্তু এর সাথে সাথেই ওনার তরফ থেকে কিছু বিতর্কিত অভিযোগও সামনে এসেছে, যেখানে খবর দেখুন, উনি দাবি করছে আমি ভারতের বিরুদ্ধে ছিলাম বলেই আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কেপি শর্মার এক চিঠিতে লিখেছে, আমি জেদ ধরেছিলাম যে লিপুলেক, কালাপানি আর লিম্পুয়াধুয়া আমাদের। আমি জোর দিয়েছিলাম যে ভগবান শ্রীরাম নেপালে জন্মগ্রহণ করেছে, ভারতে নয়। যদি আমি এই সব বিষয়গুলোতে আপোষ করে নিতাম তাহলে আমার কাছে অনেক সুবিধার পথ ছিল। তিনি আরও বলেছেন, যদি লিম্পুয়াধুয়া সহ নেপালের মানচিত্র জাতিসংঘে পাঠানো না হতো কিংবা অন্যরা আমাকে তাদের মতন কাজ করতে দিত তাহলে আমার জীবন ভিন্ন হতে পারত। অর্থাৎ বেসিক্যালি কেপি শর্মা ওলি এটাই বোঝাতে চাইছে যে ভারতই এই পুরো রিজিম চেঞ্জ করিয়েছে। অন্যদিকে কেপি শর্মার এই বক্তব্য আসার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় একটা পুরনো ভিডিও সার্কুলেট হয়, যেখানে লাকি বেস্ট, যিনি ভারতের একজন খুবই পপুলার র এজেন্ট ছিলেন, এছাড়াও উনি আমাদের স্পেশাল ফোর্স এনএসজি কমান্ডো এবং উনি বিশ্বের টপ স্নাইপার ম্যান ছিলেন, যার দরুন প্রচুর ভারত বিরোধীদের উনি স্নাইপার অ্যাটাকে খতম করেছিলেন। তাই কংগ্রেস সরকার তো ওনাকে জেলেও রাখে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উনি কিন্তু বর্তমান সরকারে রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত বডিগার্ড হিসেবে মোতায়েন ছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন ইনি কোনো সাধারণ ব্যক্তি না। তাই উনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা আগে ওনার মুখ থেকেই শুনুন। सर देखो, आज मैं ये बोल रहा हूँ, शायद आज 12 तारीख है, कितनी है सर जी? आज 12 तारीख है ना सर। तो मैं आपको ये बोल रहा हूँ सर कि आपको एक शॉकिंग लगेगा, आप अभी कुछ दिन के बाद एक और न्यूज़ सुन लेंगे कि नेपाल की गवर्नमेंट गिरने वाली है सर। आपको बहुत, अभी शायद मैं चला जाऊंगा यहाँ से और आपको मेरा एक शॉकिंग याद आएगा कि लक्की बिस्ट क्या बोल कर गया सर। आप नोट करिए, विद इन आपको बहुत जल्दी 10 दिन 15 दिन के अंदर खबर आने वाली है, नेपाल की फिर से गवर्नमेंट गिर रही है जो 2 महीने पहले बनी थी। कौन है इसके पीछे सर? एजेंसी? मैंने आपको क्या बोला सर? এই ভিডিওটা গত 12ই ডিসেম্বরে, যেখানে উনি দাবি করেছিলেন আর দিন 10-15 বা 1 মাসের মধ্যেই দেখবে নেপালের সরকার ভেঙে গেছে। ইন্টারেস্টিংলি এখন যে ফাইনালি নেপালের সরকার ভাঙে, তখন উনি ফেসবুকে আরও একটা ভিডিও আপলোড করে এবং দাবি করেছিলেন যে আমি বলেছিলাম 1 মাসে সরকার ভাঙবে, কিন্তু পুরোটা এক্সিকিউট করতে সময় লাগে।
তাই আরও কিছু মাস বেশি লেগেছে। মানে কোথাও না কোথাও উনি একটা ইঙ্গিত দিচ্ছেন যে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা এই পুরো প্রোটেস্টের পেছনে রয়েছে। তবে হ্যাঁ, উনি কিন্তু ডিরেক্টলি ভারত বা রয়ের কথা একবারও বলেনি। কিন্তু যদি আমরা একটু সময়ে পিছিয়ে যাই, স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে নেপালের সরকার যেভাবে বিদেশি ফান্ডিং নিয়ে নেপালকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছিল, তাকে কাউন্টার করতে কিছু না কিছু ভারত থেকেও হচ্ছিল। উদাহরণ হিসেবে এখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বলা হচ্ছে। কেন? তো যদি এর গভীরে গিয়ে দেখার চেষ্টা করে তাহলে জানবে উত্তরপ্রদেশ আর নেপালকে রুটি বেটির সম্পর্ক বলা হয়, অর্থাৎ দু জায়গার মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। এই কারণেই নেপালের ভেতর উত্তরপ্রদেশ, স্পেশালি ওখানকার হিন্দু সংগঠন আর গোরখনাথ মঠের একটা সম্পর্ক রয়েছে। কিভাবে? তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে নেপালি রাজতন্ত্রপন্থী আন্দোলনের সাথে একটা গভীর সংযোগ রয়েছে। 2025 সালের মার্চ মাসে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের স্বাগত অনুষ্ঠানে যোগীর পোস্টার নিয়ে প্রদর্শন হয়েছিল। কারণ গোরখনাথ মঠের প্রধান হিসেবে যোগী আদিত্যনাথের নেপালের রাজপরিবারের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শাহ পরিবারের গুরু গোরখনাথের আশীর্বাদ ধন্য বলে মনে করা হতো। এই কারণেই শুরু থেকে যোগী আদিত্যনাথ নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার প্রবক্তা আর রাজতন্ত্রের সমর্থক হিসেবে রয়েছে। উনি কিন্তু কংগ্রেস আমলে ওখানে যে কমিউনিস্ট শাসন আনা হয়েছিল তারও কট্টর বিরোধী ছিলেন। অবশ্য সেই সময় ওনার কথা মানা হয়নি। এরপর ভারতে বিজেপি সরকার আসার পর 2015 সালে যোগী আদিত্যনাথ নেপালের সফর করে এবং ওখানে গিয়ে 10,000 লোকের সমাবেশে নেপালকে হিন্দু রাষ্ট্রের ঘোষণার দাবি জানিয়েছিল। আর শুধু তাই নয়, সাম্প্রতিককালে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ 2025 সালের জানুয়ারি মাসে যোগী আদিত্যনাথের সাথে লখনৌ আর গোরখপুরে সাক্ষাৎও করেছে। এছাড়াও 2018 সালে তাদের মধ্যে ধারাবাহিকভাবে কিছু বৈঠক হয়। ওদিকে এরপর আচমকায় নেপালের ভেতর পুনরায় রাজতন্ত্রপন্থী আন্দোলনে যোগীর হস্তক্ষেপ নিয়ে হইচই ফেলে দেয়। কারণ 2025 সালের 9 মার্চ কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের যে স্বাগত অনুষ্ঠান, সেখানে কিন্তু হাজার হাজার সমর্থক জমায়েত হয়েছিল। আর এই সমাবেশে যোগী আদিত্যনাথের পোস্টার সহ প্রদর্শন হয়। একটা বিতর্ক সৃষ্টি হয়, যেখানে কেপি শর্মা ওলি এবং কমিউনিস্টরা এটাকে ভারতের ষড়যন্ত্র বলে দাবি করে এবং ভারত নাকি কমিউনিজমকে নেপাল থেকে উৎখাত করতে চাইছে। যাই হোক, এগুলোতে গেল সমস্ত ক্লেম। এবারে আসে আসল কথা, যে তাহলে এর পেছনে আসল মাস্টার মাইন্ডটা কে? ওয়েল, যেমনটা আমার গত ভিডিওতেই বলেছিল, আমি এখনও সেটাই বলবো, এটার মূল মাস্টার মাইন্ড আমেরিকা। কিন্তু ভারত এতে সমর্থন দিয়েছে, কেননা এই পুরো রাজতন্ত্র প্রতিষ্ঠা এবং হিন্দু রাষ্ট্রের জন্য যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকে একটা ন্যারেটিভও তৈরি করে, যার উপর আমি কিছু মাস আগে ভিডিও বানিয়েছিলাম। এবং তাতে ভারত সরকারের একটা সমর্থন ছিল, কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য খুব জরুরি। কিন্তু এখন যে জেনজি প্রদর্শন হলো, এটা আমেরিকা। কারণ এখানে কি হয়, ভারত সমর্থিত যে প্রো মোনার্কি আন্দোলন গতি পাচ্ছিল, সেটা অ্যাকচুয়ালি নেপালের সোশ্যাল মিডিয়ার জন্য মারাত্মক ভাইরাল হচ্ছে, আর দলে দলে সকলেই কমিউনিস্টদের বিরুদ্ধে চলে যায়। তাই কেপি শর্মা ওলি এবং বাকি কমিউনিস্টরা ভারতকে কাউন্টার করতে সোশ্যাল মিডিয়াকে ব্যান্ড হবে। ব্যাস, সোশ্যাল মিডিয়া আমেরিকার গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইমিডিয়েটলি আমেরিকার সিআইএ আর সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোর ফান্ডিংয়ের কারণ এই প্রদর্শন শুরু হয়, যাতে নেপালের সরকারকে একটা মেসেজ দেওয়া যায়। ঘটনাচক্রে হিন্দু রাষ্ট্র আর প্রো মোনার্কির যে একটা আন্দোলন ছিল, তারাও এতে যোগ দেয়, আর প্রদর্শন আরও মারাত্মক রূপ নেয়। এখন এখানেই কেপি শর্মা একটা ভুল করে ফেলে। উনি ভেবেছিলেন যদি আমি জোর করে এটাকে থামিয়ে দিই তাহলে ভারত হেরে যাবে। এই কারণেই গুলি চালানোর নির্দেশ দেয় স্টুডেন্টদেরও এবং বেশ কিছু ছাত্র মারা পড়ে। অর্থাৎ এক্স্যাক্টলি উনি সেম ভুল করেছে যেটা শেখ হাসিনা করেছিল। ব্যাস, যেই ছাত্র মারা পড়ে, ভিড় আরও হিংস্র হয়ে ওঠে আর পুরো রিজিম চেঞ্জকে এক্সিকিউট করা হয়। তো ওভারঅল এখানে পুরোপুরি ভারত বা রিজিম চেঞ্জ করেন, এর মূল কারিগর আমেরিকা। কিন্তু ভারত নেপালের জনগণকে ব্যাক থেকে সাপোর্ট দিয়েছে। তো বুঝতেই পারছেন, 2015 সালের প্রস্তুতি 2025-এ গিয়ে এক্সিকিউট হলো। তো বাকি দেশগুলোকেও এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কখন কী হবে কেউ জানে না,
তাই ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখায় সব দেশের জন্য ভালো হয়।